ভাষা সৈনিক শ্রী নন্দদুলাল শাহের সাথে কথা বলতে এসেছি। তার 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনের অনুভূতি, অবস্থান এবং ওনাদের কার্যপরিধি সম্পর্কে আমরা জানব। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি মোটামুটি ভালোই আছি। তোমরা ভালো তো? আমরা খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। সুস্থ আছেন? না, সুস্থ না, বয়সের ভারে এখন একটু নুয়ে পড়েছি। বয়স হয়ে গেছে, এখন অনেক বয়স হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা নতুন প্রজন্মের সামনে আপনাদের তুলে ধরার জন্য আপনাদের কিছু অভিমত বা আপনাদের কিছু কথা আমরা জানতে চাই। আমরা সবাই অবগত 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি। ওই সময় সম্পর্কে আপনার অবস্থান বা আপনাদের চিন্তা চেতনা কেমন ছিল, এ বিষয়ে যদি কিছু কথা বলেন। আচ্ছা, এইটা ছিল আগে দেশ ভাগ হওয়ার পরে এইটার নাম ছিল পূর্ব পাকিস্তান এবং ওইটা পশ্চিম পাকিস্তান। শাসক দল ছিল পশ্চিম পাকিস্তানের। এখানে বাঙালিদের কোনো অস্তিত্ব ছিল না, এখানে সমস্ত বিহারিরা। আমার বাঙালির কোনো মাতব্বরি বা কোনো কিছু ছিল না, তারাই সব কিছু করত বিহারিরা। যদিও 1947 সালে দেশভাগের পরে মতান্তরে তখন শতকরা 54% বাঙালি ছিল, কিন্তু বাংলা ভাষার প্রাধান্যতা তখন ছিল না। বাংলা ভাষার কোনো প্রাধান্য ছিল না। তারপরে 48 সালে পশ্চিম পাকিস্তান থেকে অর্ডার হলো রাষ্ট্রীয় ভাষা বাংলা হবে, উর্দু হবে, বাংলা ভাষা চলবে না, উর্দু হবে। তখনই আমরা যে বাংলা ভাষার জন্য আমরা আন্দোলন করি, আমরা দেশটা স্বাধীন করলাম। আর আজ মাকে মা না বলে তাদের কথা বলতে হবে। ভাটিয়ালি গান গাবো না, জারি গান গাবো না, সারি গান গাবো না, কোনো কিছু গাবো না, আছে উর্দু। এই সময় আমাদের স্কুলে অর্ডার হলো উর্দু ভাষা কম্পালসারি। অর্থাৎ শিক্ষানবিশ জীবনেও উর্দুকে গুরুত্ব দেওয়া হবে। তখন আমি উর্দু আমরা জানতাম না। তখন ওই উর্দু ক্লাসে পড়ে, তখন ক্লাস 9 বা 10 হবে তখন। এখন কয়েকদিন আগে পরে পরীক্ষা, আমি আলিফ বে পে এসব কিছুই জানতাম না। তারপরে ওখান থেকে ওই আমরা পড়তাম ওই এলাহি হামে সদবানি আতাকার হামে নওজওয়ানি আতাকার মোহব্বত ছিনু কো ভরপুর কর দে হামারা পেশানিয়া দূর কর দে। একটা উর্দু কবিতা তখন শিখলাম। তারপরে পরীক্ষার সময় আমরা তো কিছুই জানি না, ওর তো নোট করলাম, নোট করে নিয়ে বাংলায় তখন ওই অনেক কিছু শিখে ফেললাম। বাংলায় ওই নোট করে মোস্তফা কামাল ने भेड़ बड़े बकरिया चराने शुरू कर दिया। ওই পরীক্ষা লেখলাম। পরীক্ষা লেখার পর মৌলভী সাহেব আমাকে 90 মার্ক দিয়েছে। 90 মার্ক? হ্যাঁ, বলে কি তুই বাংলায় লিখে 90, তুই তো ভালো ছিলে। হ্যাঁ, এই আমরা এখানে পড়াশোনা করেছি। আর এখানে বাঙালির কোনো অস্তিত্ব ছিল না। বাঙালিদের প্রথম যে আঘাতটা হয়তো বা লাগার কথা ছিল সেটা হলো যে আমার মায়ের ভাষা আমি নিজের মুখে বলতে পারবো না, সেই আঘাতটা সর্বপ্রথম আমাদের হৃদয়ে লাগবে। সেই সময়ের মানসিকতাটা কি, যে এই কথাটা শোনার পর আপনাদের কেমন লেগেছে? শোনার পরে তখন সব পাকিস্তানের বিরুদ্ধে কোনো ছেলে কোনো কথা বলতে পারবে না। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ মিছিল করতে পারবে না। কিন্তু মানসিকভাবে তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়লাম। আমার ঢাকার থেকে কিছু ছেলে আসতো তখন ছেলেরাই, তারা গোপনে এসে আমরা আমবাগানে ওই অমুক জায়গায় বসে বসে আন্দোলনের প্রস্তুতি সম্বন্ধে কী করা যায় এই নিয়ে আমরা একটা আলোচনা করতে যখন কায়দে আজম এসে বললো যে উর্দু ভাষা এখানে রাষ্ট্রীয় ভাষা হবে, তখন তো আমাদের মনে মনে একটা মানে দানা বাঁধতে লাগলো যে কী কথা, আমরা আজ বাংলাদেশ, আমরা মায়ের ভাষায় কথা বলবো। এই মায়ের কাছে আমরা লেখাপড়া শিখেছি, মায়ের কাছে গান শিখেছি। হ্যাঁ, আচ্ছা, ওই সময় ঝিনাইদহে যে এই যে আপনারা সংঘবদ্ধ হওয়া শুরু করলেন, আচ্ছা ওই সমসাময়িক যারা আপনারা সংঘবদ্ধ হওয়া শুরু করলেন এদের কি কারো নাম মনে আছে? বা না, এখানে ছেলে তখন আপনার কাছে কথা বলতে কিছু রাজনৈতিক ব্যাপার আছে। তখন মুসলমান ছেলেরা স্কুলে পড়তো না,
জি জি জি। এখানে সব হিন্দু ছেলেমেয়েদের, তাকে তো একটা নাম নাই তো। না অ্যাকচুয়ালি ওই সময় মুসলিম সম্প্রদায়ের শিক্ষাটা বিমুখ ছিল, শিক্ষার দিকে তেমন মানসিকভাবে এরা অগ্রসর ছিল না। তারপরে এই যে আন্দোলন শুরু হলো, মনে মনে ঘরে ঘরে বসে বসে যে কী কথা, আমরা বাংলা মায়ের ভাষার জন্যে আমরা জীবন দিয়েছি, হ্যাঁ জীবন, আর এই মায়ের ভাষা আমরা ত্যাগ করে কখন হবে না। তখন আমরা কিন্তু আন্দোলন গোপনে গোপনে একটা আন্দোলন শুরু করলো। তারপরে সংঘবদ্ধ তো লোক ছিল না, ঝিনাইদহ শহরে টোটাল খুঁজে 200 লোক পাওয়া যেত না। তারপর সক্রিয়ভাবে কাজ করেছে ওই সময় আন্দোলনের জন্য, এরকমের কয়েকজনের নাম বলতে পারেন? না, আমার আরও আছে। তারপরে আমরা ওই ছবিঘর সিনেমলের সামনে ওই জায়গায় যে ওই সাদা কাগজের আলতা দিয়ে লিখছিলাম, প্লেকার্ড সাদা, মানে তখন 2 পয়সার আলতায় যথেষ্ট, হ্যাঁ লিখছি। ওই পুলিশ এসে আমার এই পাড়া দিয়ে দিল, ধরলে মারিছিল বকছি। এই পাড়াতে ধরলো কি? পুলিশ, অর্থাৎ এটা পূর্ব পাকিস্তানের তখন ওখান থেকে আমি ওখানে বাইরে মারলাম দৌড় কেসি কলেজের পাশ দিয়ে। অর্থাৎ এই যে লিখেছেন, লিখে কি প্লে কার্ড কি আপনারা শো করেছিলেন? হ্যাঁ, ওই তখন এইটা ওই সময় আরও দেখছি, আরও লাগাবো সমস্ত জায়গায়। আপনারা কি মিছিলের অংশগ্রহণ করার জন্য না টানানোর জন্য? টানানোর জন্য। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা জানতে পেরে আপনাদের এটা বাধাগ্রস্ত। তারপরে মাইরের দিয়ে মারলাম দৌড়, ওরা পেছনে দৌড়িয়েছে। আমি একদম ফুটবল প্লেয়ার, আমাকে তাহলে ধরতে পারে। তখন দৌড়িয়ে কেসি কলেজের মধ্যে একটা পুকুর ছিল না, বন্ধ করে দিয়েছে, ওই পুকুরের ভিতরে সন্ধ্যের সময় আমি ঝাঁপ দিয়ে পড়েছিলাম। ওখানে সাপ পাওয়া ফুল ছিল আর ওই পাতা, হ্যাঁ, ওর নিচে পড়েছিলাম। ওরা খুঁজে খেতে পারল না পারার পরে রাত 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তারপর আমার এক বন্ধু খোঁজ করে যে আমার এখন পেলো, এ কথা তুই তো চলে যা, তোর বাবাকে ধরে নিয়ে গেছে ছাড়াই, ছেলে কোথায়। এর প্রেক্ষাপটে আপনাকে, মানে আপনি যে আন্দোলন নেমেছেন, এর প্রেক্ষাপটে আপনার বাবাকে গ্রেফতার, হ্যাঁ বললো যে সে কি ছেলে এনে দাও, নাহলে একটা আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। আচ্ছা, এই কার্যক্রমের জন্য কি আর একাধিক লোককে গ্রেফতার করা হয় না আপনার বাবাকে? শুধু আমার বাবাকে, সামনে থানার সামনে এই যেখানে। ওই দিন এই যে একটা আন্দোলন মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল, ওই দিন আপনার সাথে কে কে ছিল? ওকে আমার সাথে ছিল না, নামটা কার্যকরী ভূমিকা। আচ্ছা, কার্যকরী বাটুল ছিল, বাটুল নামটা ছেলে ছিল। শ্যামল, এনার বাড়ি কোথায়? শ্যামল ছিল। শ্যামল, এনার বাড়ি কি জানেন যে কোথায়? শ্যামল ছিল ওই ফাতেমা প্যালেসের এই পাশে, নামদারি। তারপরে শহীদ মাস্টার, এনার বাসা পল্টু শহীদ মাস্টার ওই আরাপুরে ওর বাড়ি আছে। ইনারও সক্রিয় ভূমিকা ছিল। ওই গোপনে এসে খবর দিল, হ্যাঁ যে তুই শিখি পালিয়ে যা, তোর বেঁধে ফেলবে। তখন আমি ওখান থেকে ওই ভিজে জামা কাপড় টাপড় নিয়ে ওই অবস্থায় আমি এখান থেকে কালীগঞ্জের দিকে রওনা হয়। তখন গাড়ি ঘোড়া ছিল না, ওই রাতে গাড়ি ঘোড়া ছিল না। শিয়ালে মানুষ ধরে খেয়ে ফেলতো, বাঘের ভয়, সাপের ভয়, ডাকাতের ভয়, এইসব আমার তার মানে জীবন নেই, ধরলেই তো বেরিয়ে ফেলতে পারে। এই অবস্থায় কষ্ট করে 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 হাঁটে রাত 10টায় যে কালীগঞ্জ জায়গাতে বাড়িতে আশ্রয় নিই। তখন থাকলাম, ওখানে খালাম, পরের দিনে থাকলাম, খালাম, কিন্তু পয়সা তো নেই। এইটা কি 1952 সালে? 52 সালে, হ্যাঁ 52 সালে ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ। এটা কি তারিখ কি আপনার খেয়াল আছে যে কত তারিখের দিকে হতে পারে বলে মনে হয়? এটা হবে 4-5 দিন আগে, ওই 17-18 তারিখ, 16-17-18 এর ভিতরে হবে। অর্থাৎ আন্দোলনের একদম চূড়ান্ত মুহূর্তের দিকে। তারপরে ওখান থেকে বহু কষ্ট করে গেলাম, তার ওখানে পড়ে যাই, আমি মাগরো যাবো, কোনো পয়সা নেই, কেউ 1 আনা পয়সা কাউকে দিতে পারে না। তো খা, যত খাবি খা, বসে খা। অর্থনৈতিক সহযোগিতা করার মতো পরিস্থিতি তখন ছিল না। তখন একটা রাজমিস্ত্রির যুগালের হাজিরা ছিল 6 আনা, আর যুগালের হাজিরা ছিল 4 আনা। তো পয়সা দেবে কোথা থেকে? তার পাইনি, ওখান থেকে কষ্ট করে হাঁটতে পরে তারপরে মাগরোজে পৌঁছলাম। মাগরে পৌঁছলি তখন আমার গোপনে গেছে লোকজন যে আবার নিয়ে এলাম। আপনি ঝিনাইদহে আসলেন কত তারিখের দিকে? এখানে বেশির দিন, এটা কি ফেব্রুয়ারির শেষের দিকে? ওই শেষেরই ঘটনা, ফেব্রুয়ারির শেষের দিকে মাগুরা থেকে আপনি ঝিনাইদহে আসলেন। আপনার কাছে আরও জানতে চাই যে
শুধু কি ওই দিনই আন্দোলন মুখর পরিবেশ হয়েছে, আরও হয়েছে? এর আগেও কয়েকদিন হয়েছে, কয়েকদিন হয়েছে, কিন্তু কেউ মাঠে নামতে সাহস পায়নি, কারণ গার্জেন শুধু গোপনে গোপনে আপনাদের আলোচনা। গার্জেনটা সব বলেছে খবরদার পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে না, জেল খেটে মরবা আমাকে। এই লিফলেট বা প্লে কার্ড কি কোথাও টানানোর সুযোগ পেয়েছিলেন বলে? হ্যাঁ, টাঙাছিলাম। কোথায় কোথায়? ওই আমরা ছবিঘর ছিল, কয়েকটা টাঙাছিলাম, আরো কয়েকটা দিয়ে দিয়েছিলাম। কোথায় কি আপনাদের মূল স্লোগান ওই সময় কি লিখেছিলেন, কি স্মরণ আছে? হ্যাঁ, মূল স্লোগান রাষ্ট্রভাষা বাংলা চাই, এটাই মূল্য তো লেখারই ছিল। উর্দু ভাষা চলবে না, রাষ্ট্রভাষা বাংলা চাই। আর 21শে ফেব্রুয়ারিতে যেহেতু ঢাকাতে এরকম ঘটনা ঘটলো, আমাদের ঝিনাইদহে কি এরকম? ওই তারপরে থেকে আন্দোলন, এর আগে তো আন্দোলন হয় যশোরে পর্যন্ত হয়নি। যশোরে পর্যন্ত তখন শ্বাস পাইনি কেউ যে আমরা মাঠে বেরোবো। আমার যেই এটা মানে ঢাকার থেকে যত ছেলেবেলে সবাইকে এনে আসতো, হ্যাঁ, ওরা এসে আমাদের এই দিতে যুক্তি করতে বসতাম। কি করবো, ঢাকার ছাত্রদের সাথে আপনাদের যোগাযোগ ছিল। হ্যাঁ, এই যোগাযোগের মাধ্যমে আন্দোলন বেগবান করতে আসছিল, কিন্তু আমাকে দলে কোনো লোক নাই, কেউ রাস্তায় বেরোতে রাজি না। তারপর একদিন এখান থেকে বেরোলাম, বেরোনোর পরে পুলিশটা কতগুলো অ্যারেস্ট করে গেল থানায়। এই অ্যারেস্ট করলো কাদের? আমাকে। আপনাদেরই অ্যারেস্ট করলো? এটা মানে ফেব্রুয়ারি মাসেই? হ্যাঁ। কত তারিখের দিকে হতে পারে? ওই 21 দিনই হোক, তার আগে হোক, এরকম কাছাকাছি। মানে ওনারা জানতো যে এরাই ভাষা আন্দোলনের সাথে জড়িত। হ্যাঁ। এই অ্যারেস্ট করলো কতজন? এখান থেকে 20-25 জন। মানে অ্যারেস্ট মানে আমরা থানার মধ্যে গেছি, থানার মধ্যে যে থানার গাছ নারকল গাছ সব তুলে দিয়েছি ওখান থেকে। আপনাদের যাওয়ার উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, আমাদের কটা ছেলেকে ধরে রেখেছিল ওদের আর মুক্তির। হ্যাঁ, মুক্তির জন্য আমরা করে গেছি। যাওয়ার পরে ওই পুলিশ দেখি যে ঢুকে রাইফেল দিয়ে গুলি করতে আসে, তা পেছন থেকে দারোগা রাখে ঠাড়ো 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 ঠাড়ো। তারপরে আমাদের ওই গুলিটি হলো না, ওখান থেকে সত্যভঙ্গ হয়ে গেল। তারপরের দিন আন্দোলন করার জন্য স্কুলে গেলাম, প্রত্যেক স্কুলে ঘুরেছি, কেউ আসে না। তা সম্পূর্ণ জনসংখ্যা পরে আমরা কুড়িয়ে কাড়িয়ে 100-2-3 লোক ভেজা জোগাড় করেছি। এর নেতৃত্ব, ঝিনাইদহের নেতৃত্ব পর্যায়ে কে কে ছিল এরকমের? নেতৃত্ব পর্যায়ে একটা সংঘবদ্ধ হলে তো কিছু বড় ভাই হয়ে যায় বা গতিমান কিছু মানুষ থাকে, মোটামুটি মুসা ভাই সংঘবদ্ধ, মোটামুটি মুসা ভাই, মুসা ভাই, হ্যাঁ, তারপরে হায়দার আলী খান, ওকে আবার আমরা জুনিয়র, ওনারা নেতৃত্ব দিতেন। আর এখানে আমি সব জায়গায় মাঠে পড়াবে এই অঞ্চল থেকে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি যখন সকাল 9টায় 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের দিকে ছুটে আসছে, ওই মুহূর্তে আপনাদের কার্যকরী ভূমিকা কি ছিল? আমাদের কার্যকরী ভূমিকা তখন রেডিও ছিল না, কোনো মোবাইল ছিল না, যোগাযোগ ব্যবস্থা কোনো ছিল না, একমাত্র পত্রিকার মাধ্যমে জানা সুযোগ বা রেডিওর মাধ্যমে। তাৎক্ষণিক জানার কোনো তো সুযোগ ছিল। 21শে ফেব্রুয়ারি ওই দিনে ঝিনাইদহে কোনো কার্যক্রম হয়েছে কি? যেহেতু এখন একটা ইয়ে আছে, এই পোস্ট অফিসের মোড়ের থেকে ওই ক্যাসেল ব্রিজ পর্যন্ত আমাকে যত ছাত্র বার্তা হলো, তখন কিছু পাবলিক, কিছু শিক্ষক গোপনে গোপনে আমাদের হেল্প করতে লাগলো ওই সময়টা। যারা গাড়ি ঘুরে আসো, কিছু তো কাউকে গোপনে গোপনে আমাকে হেল্প করতে লাগলো, তখন একটা করলো। তারপরে কত ছত্রভঙ্গ হয়ে গেল, ওই সব কটা ছেলেকে ধরে নিয়ে গেল, আমরা থানার ভিতরে গেলাম। থানার ভিতরে যাওয়ার পরে ওই তারপরে গুলি করে দেবে, কেটে হলো ঠাড়ো 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 ঠাড়ো, তার গুলিটা হলো না, এই পর্যন্ত। যাক, আপনারা কখন জানতে পারলেন যে ঢাকায় 21শে ফেব্রুয়ারি এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং আমাদের ভাষার দাবিতে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, এটা কখন জানতে? তখন রেডিও ছিল, রেডিওর মাধ্যমে জানার পরে আপনাদের ভিতর প্রতিক্রিয়া কেমন? প্রতিক্রিয়া আমাদের থেকে তার কিছু করার নাই, আমাদের বেরোনোর কায়দা নেই, বেরোনো করলে আমাদের গুলি করে সব বেড়ে যাবে। অর্থাৎ আপনারা কোন ঠাসায় পড়েছেন? আমরা কোন ঠাসায় পড়েছি, কারণ আমাদের মাঝেও কি আপনারা যোগাযোগ রক্ষা করছিলেন আপনাদের? হ্যাঁ, এটা অনেক আগের থেকে, আমরা 48 সাল থেকে আমরা যোগাযোগ করছি। যখনই বললো রাষ্ট্রভাষা উর্দু হবে, হ্যাঁ, তখন থেকে তো আমরা আন্দোলন শুরু করেছি, এইখানে বসে করে আমবাগানে বসে, হ্যাঁ, এইভাবে আমরা। দীর্ঘ সময় আন্দোলনের পরে যখন বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেল,
তখন আপনার কেমন লেগেছে? তখন যে আমার কত আনন্দ লাগলো এই কথা মানে ভাষায় বলা যায় না। আজ আমার হারানো মাকেই যেন ফিরে পাচ্ছি, এমন একটা আনন্দ লাগতো, অন্যরকম একটা আত্মতৃপ্তি লাগতো। যখন জানলেন যে এই ভাষা আন্দোলনের আপনাদের সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সারা বিশ্বে আন্তর্জাতিক ভাষা দিবস পালন হচ্ছে, এই সংবাদটা শুনে 98 সাল ধরে এই সংবাদটা আপনার এই যে শুনে তখন আমরা মানে কল্পনা করতে পারিনি যাতে এতদিন যা করেছি কিছুই না, যে সারা বিশ্বে ভাষার স্বাধীনতা, আজকে বিশ্বে একটা বাংলা ভাষার স্বাধীনতা পাওয়া একটা বড় কঠিন ব্যাপার। কিন্তু আগে কিন্তু চিন্তা করতে পারিনি যে বিশ্বে হবে, এটা পাবো। হ্যাঁ, তখন আমরা চিন্তা করতে পারিনি। আমার কাজ করার দরকার, আমার সমাজের জন্যে, দেশের জন্যে, মাতৃভূমির জন্য আমরা কাজ করেছি। আচ্ছা, এই যে দীর্ঘ সময় অতিক্রম করে এসে এখন আপনার এই বাংলা ভাষা নিয়ে আপনার চিন্তা চেতনা বা নতুন প্রজন্মের জন্য কি আহ্বান? বাংলা ভাষা সম্বন্ধে, বাংলা ভাষা আজকাল এই যে আধুনিক জগতে, কম্পিউটার জগতে বাংলা ভাষাকে বিকৃতি করে ফেলছে। আর ইংরেজি ভাষা দিয়ে আমাদের দেশটা পরিপূর্ণ করে ফেলছে। আজকে এখানে কোনো গার্মেন্টসের দোকানে বাংলায় লেখা নেই, টার্গেট, জিরো টার্গেট ইত্যাদি ইত্যাদি। এটা আপনাদের আমার খুব বড় দুঃখ লাগে। আমার কথা হলো, আগে বাংলায় দেখো, পরে তোমার আরবি, উর্দু, মানে যে কোনো ভাষার লোক হও তুমি সেটা দেখো, তার না দেখে এখানে জিরো টার্গেট, হান্টার, এটা ওটা, এগুলো খুব বড় কষ্ট লাগে। অর্থাৎ আপনার চাওয়ার যে বাংলার গুরুত্ব, বাংলা ভাষা আমরা যেমন দেখেছি আশীর্বাদ 99% লোক লিখতে পারে না। আর তালবসায় দিনকি বয় রে আকার দ আশীর্বাদ, কিন্তু তারপর দেখা গেল একটা সাইলেন্ট হয়ে গেল, তাই তো? তারপরে এখন দেখে তালবসাশী বয় রে পাকার দর, এরকম মানে হয় না এই বাংলা বানানের সংযোজন। হ্যাঁ, আর আমরা যাত্রা করেছি ব্ল্যাঙ্ক ভার্স পার্ট। এসো না প্রিয়, দিও না মোহময় পরশ তোমার, এ মহ পরশ যদি জানি তাও এত জ্বালাময়, বন্দিতেছি যাহা পাল দণ্ড দিন মাস করি, বাসটি বরস ধরি আজুধা পাড়াইতে বলেছি। আমরা এরকম বাংলা পড়তাম। একার দ্বিতীয় ভাগ দিয়ে পড়ে যে বিয়ে এমএ পাস হয়ে যাবে, দ্বিতীয় ভাগ পড়লে সেসব নেই, বাংলা ভাষাটাই নেই। এখানে রাষ্ট্রীয় ভাষা বা চক্রান্ত হলো হিন্দুদের কোনো লেখা চলবে না। এখানে কথা করলে আমি অনেক কথা ভিতরে কথা জানি। এখানে রবীন্দ্রনাথ চলবে না, মুসলমানদের কবিতা লেখা পড়তে। তারপর আস্তে আস্তে ওইটা আবার বন্ধ হয়ে গেছে। এখন অর্থাৎ মাঝে একটা কুরুচি সম্পন্ন ব্যক্তিরা, হ্যাঁ, মানে যারা দিক দেখাবে, তারা পথভ্রষ্ট হয়ে নতুন প্রজন্মের সামনে ভিন্ন ধারা আনতে চায়। এটা আমাদের ভাষার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার বা ক্ষতিকর দিক হয়ে দাঁড়িয়েছে। এখনো যত সাইনবোর্ড বা যেখানে তাদের সব আগে ইংরেজি, কেন ইংরেজি, বাংলা লেখা আগে। হ্যাঁ, দেখে দিচ্ছে তুমি যে ভাষাভাষী হও, আরবি হও, উর্দু হয়, হিন্দি হও, চাইনিজ হও, দেখো সেই ভাষায়। আপনার কাছে একটা বিষয় জানতে চাওয়া, আমাদের নতুন প্রজন্ম আমরা দেখি আমাদের এই বাংলা ভাষার গুরুত্বটা হারাই ফেলছে। এই গণমাধ্যম বা আকাশ সংস্কৃতির মাধ্যমে যে ভাষাগুলো আসছে, বাংলা ভাষা কি বিকৃত হয়ে যাচ্ছে? বাংলা ভাষা আগে শেষ, বাংলা ভাষা শেষ। আপনাদের আহ্বান কি? আমার একই কথা হলো যে আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা ভাষাকে গুরুত্ব দেব, বাংলা ভাষাকে সুন্দরভাবে লিখব, পড়ব। বিদেশি ভাষা আমার দরকার আছে, সেটাও আমি পড়ব, সেটাও আমার প্রয়োজন আছে। কিন্তু বাংলা ভাষা সকলের আগে আমার বাংলা ভাষা সর্বশ্রেষ্ঠ ভাষা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গার আমি গড়িয়েছি, এই মায়ের কাছে আমরা ভাষা শিখেছি, এই মায়ের কাছেই আমরা মানে হলে আমরা এই বাংলা ভাষা শিখতে পারতাম না। আর এই বাংলা মায়ের আদর, সুন্দর মা বলে ডাক পৃথিবীতে আর কোনো দেশেই নাই। তা সেই জন্য আমাকে দেশের জন্য, মানুষের জন্য, বাঙালি জাতির জন্য আমাদের কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, এটা স্বাধীন দেশ, এটা পরাধীন নয়। এই স্বাধীন দেশকে সুন্দরভাবে আমাদের দেখাশোনা করতে হবে এবং তার জন্য আমার জীবন দিতে হবে। আর কিছু আপনার
1952 সাল ভাষা আন্দোলনের মাধ্যমে গেল আমরা জানি, কিন্তু 1971 সালের প্রেক্ষাপটে আপনার অবস্থান সম্পর্কে না বা এই আলোচনাটাও সামাজিকভাবে আছে। আমার এখন এই আছে, সার্টিফিকেট আছে, জেনারেল ওসমানী সার্টিফিকেট আছে। আমি 1971 সালে আপনার অবস্থান এবং ভূমিকা কেমন ছিল? 1971 সালে তো সব আমরা পলাতক বাহিনী, খান সৌন্দর্যের অত্যাচারে, হ্যাঁ, মানে পালিয়ে পালিয়ে বেড়াতাম। আর তার মধ্যে যারা মুক্তিযোদ্ধা তারা এখানে ট্রেনিং দিল। আমি অবস্থান বিহারে, আপনি সে ভারতে মানে গমন করেন কোন সময়ের দিকে? ওইটা হলো মার্চের দিকে, মার্চেরই 10-15 দিন। আর বাংলাদেশে আগমন করেন কোন সময়? ও বাংলাদেশ স্বাধীন হলে আমরা চলে আসি ওই 3-4 দিন পরে। যখন দেখলেন দেশ স্বাধীন হয়েছে তখন আলাদা একটা ভালো লাগে। হ্যাঁ, তখন আলাদা একটা ভালো লাগবে। মানুষের দিক তাকালে বোঝাতে রাজাকার, তাকালে তাকে চেহারা দেখলে বোঝা রাজাকার, এরা মানে এরা সব পাকিস্তান পন্থী। দাদা 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 কেমন আছো দাদা, একটা কী যে একটা সেই। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার কাছে মানে শেষ জানাটা যে এই যে শেষ পর্যায়ে চলে এসেছেন, আপনার বয়সের ভারে নিয়ে পড়েছেন, তবু আপনি সমাজ সংস্কৃতি নিয়ে কাজ করি। আমাদের সংস্কৃতি নিয়ে কি কিছু কথা বলবেন? সংস্কৃতি, আমাদের যে শক্তিশালী সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতির মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে আমাদের সংস্কৃতির অবস্থান একদম ধ্বংস করে দিচ্ছে। পাশ্চাত্য ঢুকে দিয়ে আমাদের এটা ধ্বংস। আমাদের করণীয় কি? আমাদের এখন করণীয় সুন্দরভাবে বাংলা ভাষায় লেখা, বাংলা ভাষায় কথা বলা। হ্যাঁ, আমরা আঞ্চলিক ভাষা বহু আছে, কিন্তু ওই যে যেমন আমরা এই হানে আয় হরে না, এগুলো তো বাংলা ভাষা না। হ্যাঁ, এটা আঞ্চলিক ভাষা ঢুকে গেছে। সেই জন্য বাংলা ভাষা বইতে আছে সুন্দরভাবে। হ্যাঁ, প্রকৃত বাঙালি সেই ভাষাগুলো শেখে এবং বিদেশিরা বাংলা ভাষা এখন কথা বলছে, এত সুন্দর লাগে। কিন্তু আমরা আমাদের ভাষাকে বিকৃত, আরও ভাষাকে ওরা বিকৃত করছে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বললাম আমাদের মহান মানুষ ভাষা সৈনিক শ্রী নন্দদুলাল সাহার সাথে। আমরা পরবর্তী কোনো সময়ে আপনাদের সামনে তার জীবনী, তার চিন্তা চেতনাকে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমার সাথেই সঞ্চালনায় আছে সূচনা সরকার, আর ক্যামেরায় আছে আবু রায়হান, যে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমাদের আয়োজন করেছে। আমাদের সাথে আছে নাট্য ব্যক্তিত্ব, নাট্য সারথি আমাদের শাহিদ ভাই, এবং এই কার্যক্রমের পিছনে যে অনুপ্রেরণার বাতিঘর আমাদের নাট্য ব্যক্তিত্ব মঞ্চ মিত্র শামীম আহমেদ ট্রফি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।